ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পড়বো সোশ্যাল রিফর্মার্স অফ ইন্ডিয়া পার্ট 1। তো যদি আমরা কখনো জিজ্ঞেস করি যে সোশ্যাল যে জিনিসগুলো আমরা মানি, নিয়মগুলো মানা হয়, ওগুলো কেন মানা হয়, তাহলে মেনলি আমাদের দুটো রিজন দেখানো হয়। প্রথম তো আমাদের বলা হয় চুপ করে থাক, বা দ্বিতীয় আমাদের বলা হয় যে এই নিয়মগুলো আমাদের মানতে হয়, কারণ আমাদের আগের জন্মে যারা ছিল, পূর্বজ ছিল আমাদের, তারা এই নিয়মগুলো মেনেছিল, তাই জন্য আমাদের মানতে হয়। তো এমনি আমরা দেখবো সোশ্যাল রিফর্মার্সের লোকগুলো কারা ছিল, যারা সোসাইটির এই পুরোনো চিন্তাধারাগুলোকে, এটার জন্য আমাদের সোসাইটি আরো খারাপ হয়ে যাচ্ছিল, ওগুলোকে চ্যালেঞ্জ করেছিল, আর পরের দিকে ওগুলোকে চেঞ্জ করেছিল। তো তাদের মধ্যে যদি কথা বলা হয়, তো সবচেয়ে প্রথমে আমরা দেখব যার নাম সবচেয়ে প্রথমে আসে, তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের কথা যদি বলা হয়, ওনার জন্ম হয়েছিল ইয়ার 1774-এ, আর মৃত্যু হয়েছিল ইয়ার 1883-তে। ওনাকে বলা হতো ফাদার অফ মডার্ন ইন্ডিয়া। এই নামটা ওনাকে দিয়েছিলেন জওয়াহরলাল নেহরু। যদি রাজা রামমোহন রায় প্রথমের জীবনের কথা বলা হয়, 1815-এ উনি এস্টাবলিশ করেছিলেন আদমির সভা, আর 1816-এ উনি এস্টাবলিশ করেছিলেন বেদান্ত সোসাইটি। এই বেদান্ত সোসাইটির নামে পরের দিকে উনি একটা কলেজও বানিয়েছিলেন। যদি ওনার সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনের কথা বলা হয়, তো 1828-এ উনি বানিয়েছিলেন ব্রাহ্ম সভা, যেটা পরের দিকে নাম হয়েছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের যদি কথা বলা হয়, তাহলে ব্রাহ্ম সমাজ আপনার হিন্দু ট্রেডিশনে যেগুলো সোশ্যাল ইভেল ছিল সেগুলোকে মানত না। যেমন আপনার সাদি হয়ে গেল, তারপরে উইডো রিম্যারেজ মানত তারা, আইডল ওয়ার্শিপ তারা মানত না। এমনি যেগুলো সোসাইটিতে নিয়ম ছিল, যেগুলো কোনো মানে হতো না, তো যেহেতু অনেক বছর ধরে মানা হতো, সেই জন্যই তারাও মেনে নিত, সেগুলোকে তারা বানিয়েছিল। আর ব্রাহ্ম সমাজ ফেমাস হওয়ার বা এত এফেক্টিভ হওয়ার আরেকটা কারণ ছিল টেগর ফ্যামিলি অ্যাসোসিয়েশন। আপনারা জানেনই যে বাংলায় রবীন্দ্রনাথ টেগর জন্মের আগেও টেগর ফ্যামিলি খুব বেশি পাওয়ার ছিল বেঙ্গলে। এখানে আপনারা দেখতে পারবেন যে রবীন্দ্রনাথ টেগরের বাবা দেবেন্দ্রনাথ টেগর আর তার দাদু দ্বারকানাথ টেগর দুজনেই এই ব্রাহ্ম সমাজের মেম্বার ছিলেন। আর শুধু মেম্বার নয়, এরা দুজনেই অ্যাজ এ হেড কাজ করেছিলেন ফর ব্রাহ্ম সমাজ। যখন রাজা রামমোহন রায় মারা যান, তখন তারপরে হয়েছিলেন দ্বারকানাথ টেগর হেড, আর দ্বারকানাথ টেগরের পর তার ছেলে হয়েছিলেন দেবেন্দ্রনাথ টেগর, ব্রাহ্ম সমাজের হেড। তার আরেকটা খুব ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন যদি দেখা হয়, তাহলে উনি সাথী ব্যান করেছিলেন। এটা বেঙ্গলে ব্যান হয়েছিল 1929-এ, আর পুরো ইন্ডিয়াতে ব্যান হয়েছিল ইন দ্য ইয়ার 1930। যদি সাথী দেখা হয়, তো সাথীতে বাচ্চা বাচ্চা মেয়েকে উড়িয়ে দেওয়া হতো নিজের বুড়ো বুড়ো বরদের সঙ্গে মারা যাওয়ার পর। সাথী যে করা হতো, ওইটা মেনলি দুটো কারণ ছিল। প্রথম কারণ এটা ছিল যে সাথীতে যে বাচ্চা মেয়েটা রেসপন্সিবিলিটি নিতে হবে, ওটা তোমার ফ্যামিলিটাকে নিতে হবে, আর বাচ্চাটার খরচও দেখতে হবে। এই জন্য তাকে পুড়িয়ে দেওয়া হতো, যাতে তার পিছনে কোনো খরচ না হোক। আর দ্বিতীয় এই জন্য, যাতে বরের যে প্রপার্টি আছে তার মধ্যে থেকে যেন কোনো ভাগ না পায়, এই জন্য এই সাথী রেগুলেশন মানা হতো। আর এই সাথী রেগুলেশনকে একটা ধর্মের নাম দিয়ে দেওয়া হয়েছিল, যে আমাদের আগে থেকে এই ধর্ম পালন করা হচ্ছে, তাই জন্য এই ধর্মটা ঠিক। এটাকে প্রথম সরিয়েছিলেন আপনার রাজা রামমোহন রায়। এডুকেশনের কথা যদি বলা হয়, আমাদের সোসাইটিতে যত সোশ্যাল ইভেলস আছে বা ধর্মের নামে যারাই ভড়কায়, তাদের মেন জিনিস সেটাই হচ্ছে তারা মূর্খ লোকদের ভড়কায়, যারা শিক্ষিত নয়, অশিক্ষিত। তাদের ভড়কানো বা এই সোশ্যাল ইভেলস দিয়ে করা অনেক সহজ হয়। তো রাজা রামমোহন রায় এই সোশ্যাল ইভেলসের রুট কজটা বুঝিয়েছিলেন, ওটা ছিল আনএডুকেশন, শিক্ষিত না হওয়া। এই জন্য উনি নিজের জীবনকালীনে কলেজ বানিয়েছিলেন, কলেজ স্টার্ট করেছিলেন যাতে এডুকেশন ছড়ানো যায়। 1870-তে যদি কথা বলা হয়, তো উনি বানিয়েছিলেন হিন্দু কলেজ উইথ দ্য হেল্প অফ ডেভিড হেয়ার। ব্রিটিশরা ইন্ডিয়ার উপরে কত বেশি টর্চার করেছে আমরা এটা ভালো করে দেখেছি, কিন্তু ডেভিড হেয়ারের মতন কতজন ব্রিটিশার ছিল যারা ইন্ডিয়ার যে সোশ্যাল রিফর্ম ছিল, ইন্ডিয়া ফ্রিডম স্ট্রাগল ছিল, তাতে অনেক পার্টিসিপেট করেছে, ইন্ডিয়ানসদের অনেক হেল্প করেছে। যে ব্রিটিশরা ইন্ডিয়ানসদের হেল্প করেছে আর পার্টিসিপেট করেছে ইন্ডিয়া ভালো করার জন্য, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডেভিড হেয়ার, যিনি হিন্দু কলেজ বানানোর জন্য রাজা রামমোহন রায়কে হেল্প করেছিলেন 1817-এ। তো যেমন বললাম যে বেদান্ত সোসাইটি পরের দিকে একটা কলেজও তৈরি হয়, তো আপনারা দেখতেই পাচ্ছেন 1825-এ বানানো হয় আপনার বেদান্ত কলেজ। বইয়ে যদি নাম বলা হয়, তাহলে লিখেছিলেন উনি পার্সিয়ান বই,
যার নাম হচ্ছে তহুফুল মোহাম্মদিন। আর 1820-তে উনি বই লিখেছিলেন প্রেসিপস অফ জিসাস। তো এখানে একটা কথা ছড়িয়ে গেছিল যে রাজা রামমোহন রয় আছে যত সোশ্যাল ইফেক্টস দেখছেন ওগুলো হিন্দুদের মধ্যেই দেখছেন। এটার মেইন কারণ হচ্ছে তিনি ব্রিটিশদের সাপোর্ট পেতে চান। তো পরের দিকে 1820-তে উনি যখন এই বইটা লিখলেন প্রেসেপ্টস অফ জিসাস, উনি এটা দেখালেন যে ক্রিশ্চিয়ানিটিতেও যথেষ্ট সোশ্যাল ইফেক্টস আছে। আর ক্রিশ্চিয়ানিটিতেও জিসাসের নামে, জিসাস যেমন রাস্তা দেখিয়ে গেছিলেন, উনি রাস্তায় না চলে জিসাসের নামে অন্য অন্য কাজ করে কী করে ক্রিশ্চিয়ানিটিতেও সোশ্যাল ইভেল ঢুকেছে। এটাতে উনি দেখালেন উনি মাত্র একটা ধর্ম বা কোনো পার্টিকুলার জাতির পিছনে বা সোসাইটির কোনো একটা পার্টিকুলার জাতিকে নিচু দেখাতে চান না। যদি নিউজ পেপারে কথা বলা হয়, যত আগেকার সোশ্যাল রিফর্মার্স ছিল বা লিডার ছিল, তারা নিজেদের মেসেজ বার করার জন্য বেশিরভাগ নিজেদের নিউজ পেপার বার করতো। তো উনি রাজা রামমোহন রয়ও করেছিলেন। 1821-এ উনি প্রথম বাঙালি নিউজ পেপার বার করেছিলেন, প্রথম বাঙালি নিউজ পেপার নয়, বাঙালি নিউজ পেপার বার করেছিলেন, ওইটার নাম ছিল সংবাদ কুমুদি। প্রথম পার্সিয়ান নিউজ পেপার বার করেছিলেন, তার নাম ছিল মিরাটুল আকবর। তো প্রথমে 1821-এ উনি বার করলেন সংবাদ কুমুদি, আর ঠিক তার এক বছর পর বার করলেন মিরাটুল আকবর। এই পার্সিয়ান নিউজ পেপারের যে নাম আছে মিরাটুল আকবর, এটা উনি তখনকার মুঘল এম্পায়ারকে ডেডিকেট করেছিলেন, যার নাম ছিল আকবর টু। সেই আকবর টু এর নামের পরে উনি নামটা রেখেছিলেন মিরাটুল আকবর। পরের দিকে 1830-তে আকবর টু দেখেছিলেন রাজা রামমোহন রয়কে নিজের কোটায়। আকবর টু এর এটা প্রবলেম হয়ে গেছিল যে আকবর টু এর যে পেনশন আছে, মুঘলরা এই সময় পেনশন পেত তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে। তো আকবর টু এটার জন্যই ডেকেছিলেন রাজা রামমোহন রয়কে, যদি চাইছিলেন রাজা রামমোহন রয় যেন ব্রিটিশে যায়, ইংল্যান্ডে যায়, আর ওখানে গিয়ে যেন সে কমপ্লেন করে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আকবর টুকে ঠিক মতন টাকা দিচ্ছে না। যখন রাজা রামমোহন রয়কে পাঠাতে হয় ব্রিটিশে, তখন ওনার নামের আগে যে রাজা টাইটেলটা আছে ওটা অ্যাড করেন আপনার আকবর টু। উনি প্রথম ইন্ডিয়ান হয়েছিলেন যে নিজের ইচ্ছায় গেছিল ব্রিটেনে বাই সি। যদি তোমরা দেখেছো 1847-এর যে স্ট্রাগল হয়েছে, ওটাতে বেশিরভাগ যে ইন্ডিয়ানসরা আছে তারা মানতো যে যদি আমরা জল দিয়ে জাহাজ দিয়ে যাই বিদেশে যুদ্ধ করতে, তাহলে জলে নামলেই আমাদের জাতি ক্ষয়ে যাবে, আমরা নিচু জাতির লোক হয়ে যাব। এই জিনিসটাকে বা এই চিন্তা ভাবনাটাকে সরানোর জন্যই উনি প্রথমে জাহাজ দিয়ে গেছিলেন ব্রিটেনে। ওখানে 1833-তে ব্রিস্টলে উনি মারা যান। তারপরে দেখবো কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেনও যদি দেখি, কেশবচন্দ্র সেনেরও অ্যাসোসিয়েশন তোমার ব্রাহ্মণ সমাজ দিয়েই আছে। যখন দ্বারকানাথ টেগর মারা যায়, প্রথমে রাজা রামমোহন রয়, তারপরে দ্বারকানাথ টেগর হেড হয়েছে। যখন মারা যান তখন তার ছেলে দেবেন্দ্রনাথ টেগর হেড হয়। দেবেন্দ্রনাথ টেগর যখন হেড হয়েছিলেন তখন তার দেখা হয়েছিল কেশবচন্দ্র সেনের সঙ্গে। আর কেশবচন্দ্র সেন ওনাকে এতটাই ইনফ্লুয়েন্স করেছিলেন যে উনি কেশবচন্দ্র সেনকে আচার্য বলতেন। কিন্তু পরের দিকে আমরা দেখব দেবেন্দ্রনাথ টেগর আর কেশবচন্দ্র সেনের মধ্যে ডিফারেন্স চলে আসে তাদের চিন্তা ভাবনা, আর তাই জন্যই তারা আলাদা হয়ে যায় in the year 1865। এবার আমরা বুঝবো কেশবচন্দ্র সেন আর দ্বারকানাথ টেগরের মধ্যে ডিফারেন্সটা কেন আসে। কেশবচন্দ্র সেন ভাবতেন যে ব্রাহ্মণ সমাজে হিন্দু ফিলসফি ছাড়া অন্য ফিলসফি মানা উচিত। যেমন আগেই আমরা পড়েছি যে ব্রাহ্মণ সমাজ কোনো ধরনের সোসাইটির নিয়ম মানত না, সতী মানত না, রেগুলেশন মানত না, কিন্তু তারা মানত যে হিন্দু ধর্মের যা যা ফিলসফি আছে, পুরোনো চিন্তাভাবনা আছে, ওগুলো মানা উচিত। ব্রাহ্মণ সমাজ যে চলতো ওটা মেনলি তোমার হিন্দু ফিলসফি, হিন্দু চিন্তা ভাবনাতেই চলতো। কেশবচন্দ্র সেন চেয়েছিল এই হিন্দু চিন্তা ভাবনা যেন খ্রিস্টান চিন্তা ভাবনা এগোনো হয়, আর ব্রিটিশদের চিন্তা ভাবনা যেন নেওয়া হয়। কিন্তু দেবেন্দ্রনাথ টেগর এটা কখনোই চায়নি। উনি চেয়েছিলেন এটা পিওরলি যেন হিন্দু চিন্তা ভাবনা এগোয়। এই জন্য তোমার ব্রাহ্মণ সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেছিল। একটা হয়েছিল আদি ব্রাহ্মণ সমাজ, যেটা হেড ছিলেন দেবেন্দ্রনাথ টেগর, আর দ্বিতীয় ছিল ভারতবর্ষীয় ব্রাহ্মণ সমাজ, যেটা হেড হয়েছিলেন কেশবচন্দ্র সেন। নাম দিয়েই তোমরা বুঝতে পারছো, একটা হচ্ছে আদি আর একটা হচ্ছে ভারতবর্ষীয়। আদি মানে পুরো ব্রাহ্মণ সমাজ, ভারতবর্ষীয় মানে পুরো ইন্ডিয়া যে ব্রাহ্মণ সমাজ, যে পুরো ইন্ডিয়ার যে ভাবনা চিন্তা আছে ওটা ব্রাহ্মণ সমাজ। কেশবচন্দ্র সেনের একটা খুব বড় ইনফ্লুয়েন্স ছিল ইন্ডিয়ান ক্রিশ্চিয়ানস ম্যারেজ অ্যাক্ট। এটাতে উনি এই নিয়ম বানিয়েছিলেন যে ইন্ডিয়াতে যে ক্রিশ্চিয়ানরা ম্যারেজ হচ্ছে, ব্রিটিশাররা ম্যারেজ হচ্ছে, ওটাকে যেন লিগালাইজ করা হয়।
ওইটার জন্যই পাস করা হয়েছিল এই ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান ম্যারেজ অ্যাক্ট। এটা পাস হয়েছিল ইন দ্য ইয়ার 1872-তে। আমি আগেই তোমাদের বলেছি ব্রাহ্মণ সমাজ সাথী রেগুলেশন মানতো না, তারপরে চাইল্ড ম্যারেজ মানতো না, উইডো ম্যারেজ করাতো, আইডল ওয়ার্শিপ মানতো না, এগুলো তারা বিরুদ্ধে ছিল। কিন্তু 1878-এ রানী কেশবচন্দ্র সেন তার মেয়ের সঙ্গে বিহারের রাজার বিয়ে দিয়ে দেয়। ওটা মাত্র 12 বছর বয়স ছিল, তার মেয়ে শুধুমাত্র 12 বছর বয়স ছিল। তোমরা দেখতেই পাচ্ছ উনি চাইল্ড ম্যারেজ নিজের মেয়ে দিয়ে দেন, আর অন্য দেশ শিরা ছিলেন যে চাইল্ড ম্যারেজ করা উচিত নয়। তাই জন্য এখানে ব্রাহ্মণ সমাজ ভেঙে গেল, আর ব্রাহ্মণ সমাজের যেটা ভাগ ছিল না ভারতবর্ষে ব্রাহ্মণ সমাজ ভেঙে আলাদা আলাদা রাস্তায় চলে গেল। তারপরে আমরা পড়বো দয়ানন্দ সরস্বতী নিয়ে। দয়ানন্দ সরস্বতীর যদি কথা বলা হয়, দয়ানন্দ সরস্বতীর জন্ম হয়েছিল 1824-এ, আর তার নাম ছিল মুলা শঙ্কর। যদিও না গুরুদেবের কথা বলা হয় তাহলে ছিল পুরানন্দ স্বামী। উনি পরের দিকে নিজের জীবনকালে দেখা করেছিলেন স্বামী বিরাজনন্দ, আর স্বামী বিরাজনন্দই ওনাকে বলেছিলেন যে ওনার কোনো ওই স্বামী বা গুরুদেব হয়ে হিমালয়ে গিয়ে জীবন কাটানোর দরকার নেই। ওনার কাজ হচ্ছে ভারতে বিভিন্ন দরকার যেগুলো আছে, সোশ্যাল ইভেল আছে, ওগুলোকে সরিয়ে সোশ্যাল ইভেল সরিয়ে ভারতের ভালো করা। তাই জন্য উনি নিজের পুরো জীবন এই কাজের উপরেই ডেডিকেট করেছিলেন। এই কাজ করার জন্য উনি বানিয়েছিলেন 1875-এ মুম্বইতে আর্য সমাজ, আর তার 2 বছর পরে তার হেডকোয়ার্টার বানানো হয়েছিল লাহোরে। আর্য সমাজের যদি এফেক্ট দেখা হয় তাহলে সবচেয়ে বেশি এফেক্ট এটা নর্থ ইন্ডিয়ার সাইডে করেছিল, আর তাদের মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট হয়েছিল তোমার উত্তরপ্রদেশ আর পাঞ্জাব এরিয়াতে। তার ফেমাস সেই ছিল রিটার্ন টু দ্য ভেদিক এজ। আমরা যখন এনশিয়েন্ট হিস্ট্রি পড়বো তখন ওটাতে আমরা ভেদিক এজ নিয়ে পড়বো। তো এখানে একটা আইডিয়া করে রাখো, ভেদিক এজে যে নিয়ম ছিল তাদের মধ্যে ছিল এই তোমার প্লান্ট ওয়ার্শিপ আর তোমার সান ওয়ার্শিপ, মানে নেচারকে তারা ওয়ার্শিপ করতো। আর তাদের মধ্যে মহিলা বা পুরুষ এদেরকে ইকুয়াল বানা হতো, সব জাতিকে ইকুয়াল বানা হতো। আর তাদের সময়ও 4টে বর্ণ ছিল। 4 ভার্নাস মানে আমরা এখানে বলছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এনাদের মধ্যে যে ডিফারেন্সটা ছিল এটা এনাদের কাজের উপরে ডিপেন্ড করতো, আর তাই বলে ওনাদের ডিফারেন্ট ট্রিট করা হতো না। তো লেটার ভেদিকে যে আমরা দেখবো যে ট্রিনিটিকে পুজো করা হলো, যে শিব ঠাকুর, বিষ্ণু ঠাকুর, ব্রহ্মা ঠাকুর, তাদেরকে পুজো করা স্টার্ট করা হলো। আর যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্স অনুসারে কোনো জাতিকে উপরে আর কোনো জাতিকে এখানে নিচে দেখা হলো, কাজের উপরে এদের ডিফারেন্স করা হলো না। তাই জন্য এখানে স্বামীজি বলেছে রিটার্ন টু দ্য ভেদিক এজ। রিটার্ন টু দ্য ভেদিক এজ মানে এই নেচার ওয়ার্শিপ, সবার মধ্যে ইকুয়ালিটি, ছেলে আর মেয়েকে একভাবে দেখা, যে ভার্নাস সিস্টেম ডিভাইড হয়েছে এটা কাজের উপরে ডিভাইড করা আর কোনো জাতিভেদ না করা, এটার প্রতি উনি রিটার্ন করতে বলেছেন। তো এখানে আমরা দেখবো আনটাচেবিলিটি, যেটা ছুঁয়াছাত বলি, বা কাস্ট ডিসক্রিমিনেশন উনি সরাতে বলেছিলেন। কিন্তু আর্য সমাজ যেটা আছে, আর্য সমাজ ফলো করতো তোমার 4 ভার্নাস। যদি ডিফারেন্স দেখা হয় যে মহাত্মা গান্ধী আর ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে কি ডিফারেন্স ছিল ওপিনিয়নে, মেনলি এটাই ডিফারেন্স ছিল। মহাত্মা গান্ধী যে ছিলেন, মহাত্মা গান্ধী কোনোদিনই মানতেন না যে এই 4 ভার্নাস কারণে এত সোশ্যাল ইভেল আনা হয়েছে, আর উনি মানতেন এই 4 ভার্নাস সবসময় থাকা উচিত। যেখানে আপনার বি.আর. আম্বেদকর মানত যে যতদিন এই 4 ভার্নাস মানা হবে ততদিন লোকের মধ্যে জাতিবাদ, আনটাচেবিলিটি এগুলো থেকে যাবে। হ্যাঁ, একদিকে যেমন মহাত্মা গান্ধী 4 ভার্নাস চাইতো, বি.আর. আম্বেদকর কখনো এই 4 ভার্নাসকে এক্সিস্ট করতে দিতে চাইতো না। এই জন্যই আমরা দেখতে পারবো যে দুজনের চিন্তাধারার মধ্যে একটা গ্যাপ ছিল পুরো জীবন, আর দুজনেই অন্য অন্য রাস্তায় বেশিরভাগ চলার চেষ্টা করেছিল। তো এখানে দয়ানন্দ সরস্বতীর কথা বলা হলে উনি লিখেছিলেন নিজের জীবনের সত্যাত প্রকাশ, বেদ ভাষা আর বেদ ভাষ্য ভূমিকা। উনি জাতি পরিবর্তন, যে হিন্দুরা অন্য জাতিতে পরিবর্তন হতো ওটার জন্য স্টার্ট করেছিলেন শুদ্ধি মুভমেন্ট। উনি হিন্দিকে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানানোর চেষ্টা চেয়েছিলেন, আর উনি একটা অর্গানাইজেশন বানিয়েছিলেন 1881-এ গুরুদের রক্ষা করার জন্য, আর এটার নাম দিয়েছিলেন উনি গকার নিধি। গকার নিধি যদি 2 ভাগে দেখা হয় তাহলে গ মানে গুরু আর নিধি মানে ট্রেজার। তো এই কথাটি ভালো করেই বোঝা যাচ্ছে যে উনি যে গমাতা আছে ওইটাকে আমাদের ইন্ডিয়ার ট্রেজার ভাবতেন। তাই জন্য এটা বানানো হয়েছিল 1881-এ গকার নিধি।
তার 2 বছর পরে 1883-তে উনি মারা যান। আর ওনার মারা যাওয়ার পরে উনি সেম ডিভিশন হয় যেমন আপনার রাজা রামমোহন রয়ের হয়েছিল। রাজা রামমোহন রয় যখন মারা যান তখন ব্রাহ্ম সমাজে যেমন দুটো ডিভিশন হয়েছিল, একটা আপনার ইংলিশ সোসাইটি আর ইংলিশ চিন্তা ভাবনাকে এগোতে চেয়েছিল, দ্বিতীয় চেয়েছিল এটা পিওরলি যেন হিন্দু চিন্তা ভাবনা চলে। দয়ানন্দ সরস্বতী মারা যাওয়ার পরেও এমনি দুটো ভাগ হয়েছিল। প্রথম ভাগ আমরা দেখবো 1886-এ হয়েছিল, যেখানে তোমার লালা হংসরাজ এস্টাবলিশ করেছিল ডিএভি স্কুল লাহোরে। এখানে ইংলিশ এডুকেশনকে প্রমোট করা হয়েছিল আর পুরোভাবে হিন্দু এডুকেশন করানোর জন্য 1902-তে বানানো হয়েছিল গুরুকুল ইউনিভার্সিটি। গুরুকুল ইউনিভার্সিটি এস্টাবলিশ করা হয়েছিল তোমার উত্তরাখণ্ডে, আর এটা এস্টাবলিশ করেছিল স্বামী শ্রদ্ধানন্দ। দেখতে পারবে এখানেও সেম বেসিসে দুটো ডিভিশন হয়ে যায়। তারপরে আমরা দেখবো স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্ম যদি দেখা হয়, ওনার জন্ম হয়েছিল 12 জানুয়ারি 1863-তে। 12 জানুয়ারি কদিন আগেই বেরোলো, এটাকে সেলিব্রেট করা হয় অ্যাজ আ ইউথ ডে। ওনার যদি গুরুদেবের কথা বলা হয় তো ওনার গুরুদেব ছিলেন রামকৃষ্ণ পরমহংস। আর ওনার যদি আসল নাম দেখা হয়, ওনার আসল নাম ছিল নরেন্দ্র দত্ত। নরেন্দ্র দত্তকে যখন সিলেক্ট করা হয় যে পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজনে গিয়ে উনি বক্তৃতা দেবেন, তখন রাজা অজিত সিং যে আছে, রাজা অজিত সিং তার নাম দেয় স্বামী বিবেকানন্দ। তখন নরেন্দ্র দত্তের নাম হয়ে যায় স্বামী বিবেকানন্দ। আর উনি 1893-তে হিন্দুইজমের উপরে লেকচার দিতে যান পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ান্স। পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ান্স ওনার নাম দিয়ে বুঝতে পারছো যে যত পৃথিবীর রিলিজিয়াস গুরু আছে তারা গেছিলেন এই পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়নে নিজের ধর্ম নিয়ে বলতে। তো এই ধর্ম নিয়ে বলতে ওনারা এটাই দেখাতে চেয়েছিলেন যে তাদের ধর্ম কিভাবে এগিয়ে আছে অন্য ধর্ম থেকে, আর তাদের ধর্ম মহান কেন। তখন যখন স্বামী বিবেকানন্দ গেছিলেন, কেউ এটা ভাবতে পারেনি যে একটা ভারতের গুরু অন্য তাদের ইংলিশ বলতে পারবে, তাই জন্য তারা তাকে অনেক ধিক্কার করেছিল। পরের দিকে উনি যখন ইংলিশে নিজের লেকচার স্টার্ট করেছিলেন, তখন উনি সবচেয়ে প্রথম যে কথাটা বলেছিলেন মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এটা এবার দুটো এফেক্ট করেছিল। প্রথম হচ্ছে ওখানকার সব লোক বুঝতে পেরেছিল যে উনি কত স্পষ্টভাবে ইংলিশ বলতে পারেন। আর দ্বিতীয় যেটা এফেক্ট পড়েছিল, এখানে সবাই সবার সঙ্গে প্রায় একটা রীতিমতো ডিবেটের উপরে গরম ডিবেট চলছিল, কিন্তু উনি সবাইকে ওখানে বললেন মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আর উনি পৃথিবীর যত লোক আছে তাদেরকে নিজের ভাই ও বোনের চোখে দেখে আর নিজের স্পিচ স্টার্ট করেছিলেন। যখন উনি বললেন মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তখন পুরো যে স্টেজ আছে ওখানে তালি দেওয়া স্টার্ট হলো। আর সবাই বুঝতে পারলো স্বামী বিবেকানন্দ কত একজন পাওয়ারফুল লোক। ওনার স্পিচ তোমার ইউটিউবেও আছে, যদি তোমরা সময় পাও একবার দেখো। তাই জন্য ওনার যে এফেক্ট হয়েছিল, উনি নিউ ইয়র্কে প্রথম এস্টাবলিশ করলেন বেদান্তা সোসাইটি। বেদান্তা সোসাইটি উনি যখন এস্টাবলিশ করলেন, তুমি জানো যে আমেরিকাতে উনি কত বেশি এফেক্ট করেছিলেন। আমেরিকায় যদি তোমরা প্রেসিডেন্টেরও কথা বলো, যখনই তারা ইন্ডিয়া নিয়ে কথা বলে তারা স্বামীজি নিয়ে কথা বলে। যেমন তোমার বারাক ওবামা হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প হয়ে গেল, এরা যখনই কথা বলে তখন তারা এই বেদান্ত সোসাইটি আর স্বামী বিবেকানন্দ নিয়ে নিশ্চয়ই কথা বলবে। 1897-এ যদি আমরা দেখি তাহলে এস্টাবলিশ করেছিলেন উনি রামকৃষ্ণ মিশন। আর 1900-এ উনি গেছিলেন সেকেন্ড পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন, যেটা হয়েছিল তোমার প্যারিসে। উনি ফার্স্ট পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন অ্যাটেন্ড করেছিলেন, আর সেকেন্ড পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন যেটা প্যারিস হয়েছিল ইন দ্য ইয়ার 1900, ওইটাও অ্যাটেন্ড করেছিলেন। এই সেকেন্ড পার্লামেন্ট অ্যাটেন্ড করার 2 বছর পরে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান 4 জুলাই 1902-তে। ওনার যদি লেখা বইয়ের কথা বলা হয় তাহলে তার মধ্যে আছে পরিব্রাজক আর বর্তমান ভারত। এবার যদি কনক্লুশনের কথা বলা হয় তাহলে আমরা দেখব সোসাইটি চেঞ্জ করার যত মহান ইন্ডিয়াতে লোক জন্ম নিয়েছিল তারা 18 আর 19 সেঞ্চুরির মাঝখানেই জন্ম নিয়েছিল। এটা তুমি যদি ইউরোপের রেনেসাঁস পিরিয়ড দেখো তাহলে দেখবে তখনও জন্ম নিয়েছিলেন যারা ইউরোপের সোসাইটিতে ইভেন্ট চেঞ্জ করেছিলেন, তারা একই সময়ে জন্ম নিয়েছিলেন। এটা এই জন্য হয় কারণ মহান ব্যক্তিরা তখনকার সময়কাল পাল্টে দেয়, আর সময়কালে যত লোক আছে তাদের চিন্তাভাবনা তারা পাল্টাতে পারে। এই জন্য যত সোশ্যাল চেঞ্জ হয় ওগুলো একটা রেগুলার টাইম পিরিয়ডে হতে থাকে। এনাদের যে কাজ আছে এই কাজের জন্য ভারতীয়রা নিজেদের প্রতি একটা প্রাইড ফিল করতে লাগে। ভারতীয়দের যে সবসময় দেখানো হতো যে তারা কিছু ভালো নয়, আর ব্রিটিশার্সরা যে এসেছে তাতে খালি ইন্ডিয়ানসদের ভালোই হয়েছে,
আর ব্রিটিশরা ইন্ডিয়ানসদের ভালোই করতে চেয়েছে, এই চিন্তা ভাবনাগুলো সরিয়ে দিয়েছে। তোমার এই সোশ্যাল রিফর্মার্স তোমরা যাদের দেখেছো তাদের চিন্তা ভাবনা অনেক আলাদা ছিল, কিন্তু সবার মধ্যে এটা ছিল যে তারা মানত যে জাতিবাদ বা আনটাচেবিলিটি এগুলো খারাপ জিনিস। তো আমরা দেখতে পারবো সোসাইটির যে নিচু থেকে নিচু লোক ছিল তাদেরকেও ইনক্লুড করেছিল সোসাইটিতে, এই তোমার সোশ্যাল রিফর্মার ছিল যারা। তো আজকে অবধি এতটাই থাকলো। পার্ট টুতে আরও যারা সোশ্যাল রিফর্মার্স আছে তাদের দিয়ে ডিসকাস করে দেবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি লাইক করবে। যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে তাদের রিকোয়েস্ট করবো যে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়ে, এতে আমি অনেক সাপোর্ট পাই। যদি আপনি মডার্ন হিস্ট্রি আরও চ্যাপ্টার দেখতে চান তাহলে কাইন্ডলি এখানে ক্লিক করুন। মডার্ন হিস্ট্রি যদি এমসিকিউ প্র্যাকটিস করতে চান তাহলে এখানে ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।